ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেলে শোভাযাত্রা অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। এবারের ৭ই নভেম্বর অন্যবারের চেয়ে ভিন্ন মেজাজে উদযাপন করছে বিএনপি। আজকের কর্মসূচিগুলোতে সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রার খবর রাখছেন সহকর্মী শফিকুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, শোভাযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শীর্ষ নেতাদের মধ্যে কেউ এসেছেন কিনা জানাবেন, এবং আগামী নির্বাচন লড়তে যাওয়া দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন? এর আগেই যেমনটি আপনি বলছিলেন যে আগামী আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি শোডাউনের যে কথাটি বলেন নেতাকর্মীরা, আপনি জানেন যে এর মধ্যে বিএনপি তাদের প্রাথমিক যে মনোনয়ন সেই মনোনয়নের প্রার্থী ঘোষণা করেছে এবং সম্ভাব্য ঢাকায় যেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে ব্যাপক একটি শোডাউনের কথা এখানে রয়েছে তাদের। এবং নেতাকর্মীরা কিন্তু এখনও আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে কিছু নেতাকর্মী এরই মধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক যে কর্মসূচি আজকে সেটি বেলা ৩টায় এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পরে বিএনপির যেই বিপ্লব ও সংহতি দিবসের র্যালি সেটি করার কথা রয়েছে। এবং ঢাকা সহ ঢাকার আশপাশ থেকেও কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আজকে এখানে হবে এবং নির্বাচনকে সামনে রেখেই অন্যান্য রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় যেই শোডাউন দিচ্ছে, বিএনপিও আজকে সেই তাদের যেই সক্ষমতা সেটি হয়তো আজকের এই মিছিলের মাধ্যমে জানান দিতে চায়। আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনও নয়াপল্টনে এসে উপস্থিত হননি, তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র স্থায়ী কমিটির যেই সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদ, তাদের আজকে এই র্যালির পূর্বে যে সমাবেশ সেই সমাবেশে উপস্থিত থাকার কথা। এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার বক্তব্যের পরেই মূলত র্যালিটি শুরু হবে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি যে আজকে বিএনপি যেই বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালিটি এখান থেকে করছে সেই র্যালি কিন্তু ইতিমধ্যেই দলের পক্ষ থেকে কে কোন জায়গায় দাঁড়াবে সেই স্থানগুলো নির্ধারণ করে দিয়েছে। আমরা শুরুতে যেটি দেখতে পেয়েছি যে কাকরাইল মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দল, এরপরে নাইটাঙ্গেল মোড়ে জাতীয়তাবাদী মহিলা দল, এদের ধারাবাহিকতায় কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং সবশেষ ফকিরাপুল মোড়ে যেটি নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ, তারা সবার শেষে অবস্থান করবেন। এবং এই মিছিলের রুট নির্ধারণ করা হয়েছে কাকরাইল থেকে শান্তিনগর মোড় হয়ে মগবাজার, মালিবাগ, বাংলা মোটর থেকে সোনারগাঁ হোটেলের সামনে, যেটিকে আমরা কারওয়ান বাজার মোড় বলে থাকি, সেই মোড়ে গিয়ে র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যে মিছিল, সেই মিছিলের বিএনপি তাদের সক্ষমতার একটি জানান দেবে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এখান থেকে হবে এটি প্রত্যাশা করছেন কেন্দ্রীয় নেতারা। তো ধন্যবাদ শফিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক। আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিপ্লবী সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব ষড়যন্ত্র রুখে দিতে ঐতিহাসিক ৭ই নভেম্বরের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। ১৯৭৫ সালের আজকের দিনের কাক ডাকা ভোর। সারা দেশের শহরে, বন্দরে, গ্রামে গঞ্জের পথ ঘাটে নেমে আসে হাজারো মানুষ। রেডিওতে ফের শোনা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর, আমি জিয়া বলছি। শেষ হয় খালেদ মোশাররফের ৩ দিনের অভ্যুত্থান। বন্দিশালা থেকে মুক্তির পর সিপাহী জনতার ভালোবাসায় সিক্ত হন জিয়াউর রহমান। সেই বিপ্লব ও সংহতি দিবস ঘিরে ১০ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার ৭ নভেম্বরের সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিযোগ করেন ২০২৪ গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত আবারও শুরু হয়েছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাবে বিএনপি। জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করতে পারবো,
বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন ৭ নভেম্বরকে দলীয় রাজনীতির বিবেচনা থেকে দেখার কোনো সুযোগ নেই, কারণ দিবসটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার প্রতীকস্বরূপ সৈনিক জনতার ঐক্য ও সংহতির পরিচয় বহন করে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঘটনাবহুল ৭ই নভেম্বর আজ রাজনৈতিক রক্তাক্ত উত্থান পতনের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি হন। বিএনপির মতে এদিন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করে সিপাহী জনতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল। এরপর থেকে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি সহ আপামর জনগণ। কোন প্রেক্ষাপটে এই বিপ্লব সংঘটিত হলো তা জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। ৭৫-এর ১৫ই আগস্টের পর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে দেশে চরম নৈরাজ্য তৈরি হয়। এরপর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। এসব ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করেন। নিজেকে সেনাপ্রধান ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করেন। মন্ত্রিসভা বাতিল, জাতীয় সংসদও ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলেন। অভূতপূর্ব সেই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়েই সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারী সহ প্রাণ হারান খালেদ মোশাররফ। অভূতপূর্ব এক সংহতির নদীর সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। জেনারেল জিয়া চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এ সময় জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো সেনা ব্যক্তিত্ব ছিল না যিনি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে পারে। জিয়াউর রহমান প্রত্যেকটা ইউনিটে গিয়ে সৈনিকদের সাথে আলাদাভাবে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেশের স্বার্থে, সেনাবাহিনীর স্বার্থে তাদেরকে শৃঙ্খলায় ফিরে আসতে বলেন এবং তাদেরকে ব্যারাকে ফিরে নিয়ে আসেন। এ সময় একটি সাংবিধানিক এবং শূন্যতা বিরাজ করছিল। দেশে কোনো সরকার ছিল না আওয়ামী লীগ সরকার অপসারিত হওয়ার পর। তখন সৈনিক এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতে এই শূন্যতা পূরণের জন্য জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। জিয়াউর রহমানের অন্যতম এই সহচর জানান, দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করেছিলেন জিয়াউর রহমান, আর জনগণ তখন সৈনিকদের পাশে দাঁড়িয়েছিলেন। এর আগে দেশ ভারতপন্থী একটি সরকার ছিল। ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে ৭ই নভেম্বর বাংলাদেশ মুক্ত হয় এবং জিয়াউর রহমান নতুন ধারার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির প্রচলন করেন এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একটি স্বাধীন পররাষ্ট্রনীতি তিনি অনুসরণ করেছেন এবং দেশকে ধীরে ধীরে উন্নয়নের পথে নিয়ে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দিবসটি পালন করতে পারেনি বিএনপি। সরকারি ছুটিও বাতিল করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। তাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সব ধরনের উদ্যোগ নিয়েছে বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা। ছাত্র নেতৃত্বকে সামনে রেখে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৪ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই অনুষ্ঠানে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সংকট মোকাবিলায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। দেশের শীর্ষ ৪টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনার আয়োজন। এতে ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাত শিবিরের শীর্ষ নেতারা।
ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিজয়ী হওয়ার পিছনে জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব তুলে ধরেন। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। এ সময় ছাত্র সমাজকে সাথে নিয়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। তোমরা পেরেছো একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা নির্ভর হিসেবে গড়ে তুলতে ছাত্র সংসদের প্রতিনিধিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। আফসোস এখন গবেষণা উবে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থানের অংশীজনদের আগামী নির্বাচনে অংশ নিয়ে সংসদে অংশ নেয়ার তাগিদ দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন তৈরি হয়েছে তা অটুট রাখতে চায় এনসিপি। খুব শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কারো সাধ্য নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যে কোনো অবস্থায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারি নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর। পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটরি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন
ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। নির্বাচনী হাওয়া বইছে হাওর ও পর্যটনের জেলা সুনামগঞ্জে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিকতার সুযোগ সহ নারী নেতৃত্বে পিছিয়ে থাকা এই জনপদে নির্বাচনী আবহে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ কম। তবে এবারের জাতীয় নির্বাচন ঘিরে প্রত্যাশার কমতি নেই সচেতন ও কর্মমুখী নারীদের মধ্যে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারী অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই অঞ্চলের নারী ভোটাররা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। নদী হাওরে ঘেরা দেশের সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জে প্রায় ২৮ লাখ জনসংখ্যার বাস। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা ও দুর্গম হাওর ভিত্তিক জীবনধারার কারণে অন্য অঞ্চলের চেয়ে ভিন্নতা রয়েছে এখানকার মানুষের জীবন জীবিকায়। এছাড়া যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সূচকে তলানিতে অবস্থান এই জেলার, যেখানে সবচেয়ে পিছিয়ে রয়েছে নারী সমাজ। শিক্ষার হারের পাশাপাশি কর্মসংস্থান ও নেতৃত্বে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান চান এখানকার নারীরা। এই জেলার মেয়েদের উন্নয়নের জন্য আমি মনে করি যদি শিক্ষাক্ষেত্রে তাদেরকে আরেকটু ভালোভাবে আমরা উৎসাহিত করতে পারি, বিশেষ করে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারি, কিংবা নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি। সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২০,৫০,৯৯৪ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন প্রায় অর্ধেক। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামো পরিবর্তন আশা জাগিয়েছে এই অঞ্চলের নারীদের। আর্থসামাজিক মানদণ্ডে বৈষম্য দূর করার পাশাপাশি সকল স্তরে তারুণ্য নির্ভর নারীর অংশগ্রহণ চান শিক্ষার্থীরা। তরুণ যারা আছে এখন, আমরা চাই না যে কোনো দল যেন আবার কিছু সরকার হয়ে উঠুক। চাকরি ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, বা যে কোনো জায়গায় বলেন না কেন, আমরা কখনো বৈষম্য চাইনি এবং আমরা এমনই একটা সরকারের স্বপ্ন দেখি যেখানে আসলে নারী পুরুষ সবারই সমান অধিকার থাকবে। এবারে নির্বাচন নিয়ে উৎসুক হয়ে আছেন নতুন প্রজন্মের ভোটাররা। যে প্রার্থী নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে তাকেই সমর্থন দিতে চান তারা। আমি আসলে কোনো সময় ভোট দেই নাই, কিন্তু আগামীতে আমি দিব, এবং আমি এমন একটি দলকে বা এমন একটি সরকারকে ভোট দেব যিনি আমাদের মতো নারীদের নিয়ে চিন্তা ভাবনা করবে। আমরা চলাফেরার কোনো সুযোগ সুবিধা নেই, মানে আমরা যেটা চাই যে সামনে যে সরকার আসবে আমরা ছাত্রছাত্রী সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এই সরকার আসলে তরুণদের শিক্ষা নিয়ে চিন্তা করবে, বলতে চাকরি নিয়ে করবে, চিন্তা করবে, চাই আমাদের পাশে দাঁড়াতে আমরা। এদিকে নারী উদ্যোক্তা ও সংগঠকরা বলছেন বিগত সরকারের আমলে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি, তাই বেড়েছে বেকারত্ব। আর সচেতন নারী সমাজ মনে করেন সে সময় নারী নেতৃত্ব বাড়েনি। আগামী সরকারটা এমন হোক যে সরকারে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারীদের শিক্ষা, নারীদের চিকিৎসা, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে অধিকার সচেতন ও নারী বান্ধব নেতৃত্বকে ভোট দেওয়ার প্রত্যাশা হাওড় অঞ্চলের নারীদের। মনিরা কাজুরি, ৭১। আগামী রবিবার দুপুর ১২টার মধ্যে এমপিও ভুক্ত করার দাবি মানা না হলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার দাবিতে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে ঐক্য পরিষদ নামে সংগঠনের ব্যানারে শিক্ষকরা এই কর্মসূচি চালাচ্ছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে প্রায় ২০০০ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না। নীতিমালার কোনো দরকার নাই, নীতিমালা থাকবে নতুন প্রতিষ্ঠানের জন্য, পুরান প্রতিষ্ঠানের কোনো নীতিমালা, স্বীকৃতি একমাত্র নীতিমালা। কারণ স্বীকৃতি দেওয়ার আগে মিনিমাম ২-৩ বছরের রেজাল্ট দেখে, এই রেজাল্টটা দেখেই কিন্তু স্বীকৃতি দেয়। তো সরকার যেহেতু অনুমোদন দিল একটা প্রতিষ্ঠানকে, তাহলে বেতন দেবে না কেন? তা আমরা আগামী রবিবার দিন, আজকে আমাদের জুমার নামাজের জন্য অনেক শিক্ষকরা চলে গেছে, রবিবার দিন আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করব এবং ঘেরাও করে আমাদের যেখানে পুলিশ বাধা দিবে আমরা সেখানে বসে পড়ব। মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এখন মাসুমা। দলের প্রধান আনোয়ার গ্রেফতার হওয়ার পর দায়িত্বভার সামলাচ্ছেন তারই ছোট বোন মাসুমা, সঙ্গী আরেক ভাই সহ কয়েকজন উঠতি সন্ত্রাসী, যাদের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। সম্প্রতি চাঁদাবাজি করতে গিয়ে ছোট ভাই দেলোয়ার গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সেকেন্ড ইন কমান্ড মাসুমা। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। মোহাম্মদপুর যেন এক অপরাধের রাজধানী। চলতি বছরের 18 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন এলাকার আলোচিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার।
আনোয়ার গ্রেপ্তারের পর তার দৌরত্ব থেকে কতটুকু রেহাই পেল স্থানীয়রা, নাকি অন্য কেউ সামলাচ্ছে তার সাম্রাজ্য, জানতে এবার অনুসন্ধানে ৭১। তবে শুরুতেই ফিরতে চাই একটু পেছনে, দেখা করতে চাই একজন ভুক্তভোগীর সঙ্গে, যাকে আনোয়ার নিজেই সহযোগীদের নিয়ে কুপিয়ে জখম করে ২০২৩ সালের ২৫ জুন। তার নাম শাকিল। ঢাকা উদ্যানের বাসা থেকে পাশের দোকানে যাওয়ার পথে তার গতিরোধ করে আনোয়ার সহ কয়েকজন সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই উপর্যুপুরি কোপে শাকিলের জীবনে নেমে আসে অন্ধকার। নাম ধরে কইতেছি, আনোয়ার কি করস? আনোয়ার আমার দোষটা কি? আনোয়ার এবার চিল্লাইতেছি, কে কার কথা হলো? ওরা আমার আরো কোবাইতো। আমি যখন দেখছি যে আমার এই আত্মা ফিরামো যায় সেই ক্ষমতা নেই, এরকম ঝুলতেছে, পাউডার 3টা টুকরা ঝুলতেছে। তখন আমি অজ্ঞানে মানে মরা ভাব করে চোখ বুঝে রয়েছি। আমি হাত দিয়ে তো কিছু করতে পারি, এই যে হাত দেখা না, এই যে হাতটা যেরকম দেখে না, এইটা এরকমই থাকে, আর এইটা যেরকম না এরকমই থাকে। হাত দিলে মারি পাও শেষরে হাত পায়। কিন্তু কেন এই ভয়াবহতা? একজন আর লোক কইতাছে, ওই বেড়া আমি মশা মাইরা কি করবো, আমরা যাও লিখেছি হ্যাঁ দিও, কয় বেড়া ভাইয়ের ভাই এইটাতে দিলে ওইটা তো মনে হয়ে যাবো কা, এটা যদি দিয়ে দেয় ওইটার দিলে ওটার পিছনে দৌড়ানোর কেউ থাকবো না। স্পষ্ট ক্লিয়ার আমি শুনতেছি। কথার সূত্র ধরে এবার আমরা দেখা করি তার বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে। তিনি তুরাগ ইউনিট বিএনপির সভাপতি। বলছিলেন মূলত তার ময়লার ব্যবসা দখল করতেই ছোট ভাইকে কোপায় আনোয়ার। আনোয়ার নিজে সরাসরি বলে যে দাদা আপনি তো তুরাগের এই ময়লাটার ব্যবসা আপনি করেন। আমি বললাম জি আমি করি, আপনি আর আগামীকাল থেকে ওই ময়লার কাছে আর যাবেন, এবং থ্রেট করে যে হাত পা কাটা ফেলে। সিটি কর্পোরেশন থেকে টেন্ডার নিয়ে ২০১৮ সাল থেকে তুরাগ হাউজিং এর ১ থেকে ৬ নম্বর রোডের ময়লা সংগ্রহের কাজ করেন জাহাঙ্গীর ও মোশাররফ। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর ভয়ভীতি দেখিয়ে ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নেয় আনোয়ার। তবে আনোয়ারের গ্রেপ্তারের পর নিজের ব্যবসা ফেরত নেওয়ার চেষ্টা করলে আবারও হত্যার হুমকি দেয়া হয় জাহাঙ্গীরকে। বলছেন আনোয়ারের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে মাসুমা নামের এক নারী। তাহলে কে এই মাসুমা? প্রথমত আনোয়ারের সমস্ত কিছু দেখভাল করেই মাসুমা, ওর আপন বোন, ওর ছোট ভাই দেলোয়ার, তারপর অ্যালেক্স বাবু, আর অনেক কয়েকজনই আছে। অর্থাৎ কবজিকাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর তার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন তার ছোট বোন মাসুমার নেতৃত্বে ভাই দেলোয়ার, অ্যালেক্স বাবু সহ কয়েকজন সন্ত্রাসী, যাদের হুমকি দেওয়ার বেশ কিছু অডিও এসেছে ৭১-এর হাতে। পাড়ায় ধইরা মনে করছে গেটিতে ধইরা একটা চুলটির মুড়া, তারপর গলাটার ভিতরে ছুরি চালাই দেওয়ার আগে ফোনটা দিস। আনোয়ারের ক্ষমতা বলে এখন তার ভাই বোন ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং ও শ্যামলী হাউজিং এলাকায় বেপরোয়া। দিনে দুপুরে হুমকি ধামকি আর অস্ত্রের মহড়া যেন তাদের কাছে মামুলি বিষয়। প্রথমে হুমকি দিয়েছিল আনোয়ারের বোন, ফোন দিয়েছে, দিয়ে বলে যে তোর ফ্যামিলি নিয়ে থাকার ইচ্ছা আছে এলাকায় নাকি নাই। বললাম যে কালকে থেকে মলাবিল উঠে যাবি না, আমার জামাইরে মেরে ফেলবে এই হুমকিও আমার মাসুমা দিচ্ছে। এখন তো আমার 3 দিন আগে আমার বাসে ভাঙ্গা নিয়ে গেছে, তালামুলা ভাঙ্গা, ওইগুলো বুঝি না, কাউরে কইলে খবর আছে। কিছু টাকা দিতে হইব, 40-50 জন আমার ভিতর আছে। সবশেষ গেল ৩০ অক্টোবর চাঁদা দিতে রাজি না হওয়ায় ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদিন কাঁচা বাজারের নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলা করে আনোয়ারের ভাই দেলোয়ার। তবে স্থানীয়রা দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। যেহেতু আমি মার্কেটের সিকিউরিটি, আমি মার্কেটের স্টাফ, আমি এদের পক্ষে বলছি যে ভাই কেউ চাঁদা দিতে হইব না, কেউ যদি আসে এখানে প্রশাসন আছে, আমরা আছি সবাই, আমরা দেখবো এটা। এরপর এইটা নিয়ে ওরা আমার উপরে একটা ক্ষিপ্ত। ওটা আমি জানি না, আমি দোকান চাই মানি চাই, ওটা কিভাবে আমার দিবেন ওটা আমি জানি না। এলাকা তো সবসময় ঘরে কোনো মানুষ বাইরে দিতে পারে না, হুমকি তুমকি দেয়, ভয় দেখায়, আর কি করবো আমরা তো দরে চড়ে ঘরে পড়ে থাকি। এত অভিযোগ উঠলেও এখনো ধরাছোঁয়ার বাইরে কবজিকাটা গ্রুপের প্রধান সমন্বয়কারী মাসুমা। এবার আমরা দেখা করতে চাই মাসুমার সঙ্গে। শ্যামলী হাউজিং এর অলিগলি পেরিয়ে মাসুমার বাসা পেয়ে যাই আমরা। তবে তিনি নেই, যদিও বাসার দরজা খোলা, ভেতরে ফ্যান ও লাইট অন। পাশের বাসিন্দারা জানান কিছুক্ষণ আগেই
তড়িঘড়ি করে বের হয়ে গেছেন তিনি। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তার দেখা পাইনি আমরা। স্থানীয়রাও মুখ খুলতে নারাজ। তবে স্থানীয় এক বাসিন্দা নাম পরিচয় গোপন রাখার শর্তে জানালেন মাসুমার অপকর্মের বিবরণ। জানান কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এখন মাসুমা। খুব সিরিয়াস অবস্থা। সে আমরা মাসুমায় যে অবস্থা সবকিছু নিয়ন্ত্রণ করে, মা দোকান যা আছে তার বাইরে যত কাজ কাম আছে সে নিয়ন্ত্রণ করে। তার ভাইয়ের যত এদিকে পুলিশ বলছে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আনোয়ারের পরে দেলোয়ারকে আইনের আওতায় আনা হলো। এর পরবর্তীতে তার যে অপরাধ কর্মকাণ্ড রয়েছে, তার গ্রুপের কেউ যদি এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করে ফার্দার, তাহলে তাকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। দ্রুতই সন্ত্রাসের হাত থেকে মুক্তি চান স্থানীয় ও ভুক্তভোগীরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদে ৫ই নভেম্বর বিএনপির নির্বাচনী প্রচারে সন্ত্রাসী হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে ওই ঘটনায় নিহত সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালে বদ্দারহাট র্যাব ৭-এর কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক ব্রিফিংয়ে জানান, প্রাথমিক তথ্যে দেখা গেছে নিহত সারোয়ার বাবলার সঙ্গে সন্ত্রাসী ছোট সাজ্জাদের আধিপত্যের দ্বন্দ্ব নিয়েই এই হত্যাকাণ্ড। এ নিয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের পর আলাউদ্দিন ও হেলাল নামের ২ জনকে চাঁদগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত ৫ নভেম্বর রাউজানে প্রথম আরেকটি গোলাগুলির ঘটনায় ইশতিয়াক, জনি ও জ্যাকি নামের ৩ জনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া ৬ নভেম্বর বায়েজিদ এলাকায় অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন। ৮ জনকে আসামি করে মামলা করা হয়। ৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য ২ জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই দিনে ৫ নভেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টা থেকে ১১:৩০টার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই ৪ জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। তার পায়ে ২টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে ৩ জন ব্যক্তি জড়িত ছিল। ওই ৩ জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার ১২ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। ভারত থেকে আমদানি বন্ধ এবং মৌসুম শেষ হওয়ায় বাজারে পেঁয়াজের দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। তবে পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে দেশীয় পেঁয়াজ ব্যাপারীদের কারসাজি দেখছেন অনেকে। আমদানি অনুমতি না দিলে সামনে পেঁয়াজের দাম আরও বাড়বে শঙ্কা ব্যবসায়ীদের। এদিকে বাজারে বেড়েছে আদার দামও, তবে কিছুটা পড়তির দিকে রয়েছে রসুনের দাম। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ প্রবেশ করেছে ১০০ টন। মোকামগুলোতেও থরে থরে সাজানো সারি সারি পেঁয়াজের বস্তা। তারপরও বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। গত ৩-৪ দিন আগেও খাতুনগঞ্জের রাজবাড়ী থেকে আসা বড় জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৮০ থেকে ৮৫ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৫ টাকায়। একইভাবে কুষ্টিয়া, পাবনা থেকে আসা পেঁয়াজ কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। হঠাৎ দাম বাড়ায় খুচরা দোকানিরাও পাইকারি বাজারে গিয়ে পড়ছেন বিপাকে। প্রতিদিনই বাড়ে, প্রতিদিন আইলে গেলে ১০ টাকা করে প্লাস, ১০ টাকা করে প্লাস। এখানে আসি দেখতেছি ৯৫,
আর হলো 100, 110। এখন খুচরা বাজার যখন বলি ওরা বলে যে আপনারা আমি মিথ্যা কথা বলতেছি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন এখন পেঁয়াজের মৌসুম শেষ, এছাড়া ভারত থেকে আমদানি বন্ধ। এর সুযোগ নিয়ে কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ীর ব্যাপারীরা বাড়িয়েছে পেঁয়াজের দাম। এই স্টকের মালগুলো আমরা মূলত এখনো পর্যন্ত আমরা বিক্রি করতেছি, তো হয়তো আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের রিকভার দিতে হবে। মাল ওইখানে মোকামে কম, এই জন্য একটু ওই চাহিদা সেই উৎপাদন সেই চাহিদা বেশি। প্রায় গাড়ি 60-70টা মাল নিত, তারা নিচ্ছে 20-30টা মাল। অবশ্য ব্যাপারীদের দাবি, কৃষকের হাতে পেঁয়াজ না থাকায় মাঠ পর্যায়েও বেড়েছে পেঁয়াজের দাম। এ কারণে তাদেরকেও বেশি দামে পেঁয়াজ সংগ্রহ করতে হচ্ছে। নতুন পেঁয়াজ আসতে আরও 2 থেকে আড়াই মাস বাকি। ফরিদপুর এবং পাবনা 2 রাষ্ট্র হয়, 2 এলাকায় পেঁয়াজ আছে, আর হন এলাকায় পেঁয়াজ নেই। স্টক পার্টির এখন দাম যেরকম দাম বাড়াবে ওরকম দাম বাড়তেই থাকবে। ব্যাপারীরা দাম বাড়ায় না, ব্যাপারীরা হাটে পেঁয়াজ উঠতে আপনার এই ট্রাকের 15 ট্রাক, এখন পেঁয়াজ ওঠে 1 ট্রাক। বাইরের পেঁয়াজ যদি আসে, যদি আইপি দেয় তাহলে মোটামুটি আর একটু কমবে। এদিকে বাজারে চায়না রসুনের দাম কিছুটা কমেছে, তবে চায়না আদার দাম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 144 থেকে 145 টাকায়। তবে কেরালার আদা বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকায়। রসুন বিক্রি করতে ভোট থেকে চালকা বিক্রি করতে 133 টাকা, সেকেন্ড পার্টি নিয়ে আবার বিক্রি করতে 38 টাকা 36 টাকা, এরকম মতো তো 38-40 টাকা এখন বিক্রি করতেছে। আমাদের দেশের আদা বাইরে হয়েছে, তার কারণে চাইনা একটু কমবে। সামনে আবার দেখতেছে আজকে কেরালা আদৌ ঢুকছে আমাদের চট্টগ্রামে। পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি বাড়ানোর উপর জোর দিয়েছেন ভোক্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। পেঁয়াজের দামের পাশাপাশি চড়া শীতের সবজির বাজারও। যদিও রাজধানীর বাজার এখন ভরপুর শীতের সবজিতে, ক্রেতাদের অভিযোগ বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। আর বিক্রেতারা বলছেন মাসের প্রথম সপ্তাহের কারণেই বাজার দর বাড়তি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর কারওয়ান বাজার ভরপুর শীতকালীন সবজি দিয়ে। আলু পটলের সাথে রয়েছে বেগুন, সিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপির মতো সবজি। শসার কেজি আজকে 80 থেকে 100 টাকা, বুঝছেন। এই যে ক্ষীরার কেজি 80 টাকা কেজি, ভেন্ডির কেজি 60 টাকা কেজি, কচুরমুখী 60 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, সিম 100 টাকা কেজি, ফেবি 40 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় এখন কাঁচা সবজির দাম অনেক বেশি। তবে বেশি দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের, পাশাপাশি পেঁয়াজের দামও অনেক বেশি। ভোক্তাদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই বাজার এমন চড়া। পেঁয়াজের দাম হচ্ছে 110 টাকা হইতেছে, লাস্ট উইক ওয়াজ ইন 80 টাকা। সবজিও দাম হইতেছে বেশি, দে নট কন্ট্রোল, সিন্ডিকেট স্টিল হ্যাভ। ফুলকপির দামটা একটু বেশি, তারপরে ক্ষীরায় শসার দামটা একটু বেশি আছে আজকে। বিক্রেতারা বলছেন মাসের প্রথম সপ্তাহের কারণেই পণ্যের দাম বেশি। গত সপ্তাহে আপনার দেশি টমেটো বেচছি আপনার 80 টাকা করে, এবার বেশি টমেটো কিনে আছে 100 টাকার উপরে, দাম অতিরিক্ত বেশি। শীতে আসতেছে, সবজির দাম কমবো, শীতের আরো বাড়তেছে। লাউ বেশি 40 টাকা, পেঁপে 30 টাকা, আলু তো সস্তা, তরকারি সস্তা। দাম হিসেবে তুলনামূলক আগের চাইতে কমছে, কিন্তু এটা কমানো আরো কমতেই, আরো কমলে জনগণের মাঝে স্বস্তি ফিরাইবে। ব্যবসায়ীরা আরো জানান আগামী সপ্তাহ থেকে সবকিছুর দাম কমবে বলে আশা করছেন তারা। ইসলাম, 71, ঢাকা। অগ্নিকাণ্ড পরবর্তী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো শাখা চালু হলেও কার্যক্রম চলছে ধীরগতিতে। ব্যবসায়ীরা বলছেন এর ফলে পণ্যের নমুনা এবং জরুরি কাগজপত্র পেতে সময় লাগছে বেশি। ধীরগতির সেবায় বিমানবন্দরে পণ্য জমছে, পাওয়া যাচ্ছে না কার্গোর সময়, আবার পেলেও ভাড়া গুনতে হচ্ছে বেশি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখা লাগা আগুনে পুড়ে যায় সবকিছু। সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে কার্যক্রম। যদিও পরের দিনই আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চালু করা হয় কার্গো শাখা। 24 ঘন্টা খোলা থাকছে কাস্টমস হাউসও। ব্যবসায়ীরা বলছেন তবুও মিলছে না স্বাভাবিক সেবা। এই ব্যাকলগটা ক্লিয়ারের জন্য যে এক্সপিডিয়েট প্রসেস, সেই জিনিসটা হচ্ছে না বিদায় ব্যাকলগ থেকেই যাচ্ছে, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন করণীয় যেটা, সেটা হচ্ছে এই যে প্রসেসটাকে কনডেন্স করে নিয়ে এসে যে এক্সপিডিয়েট করা, এই জিনিসটাই মিসিং। পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ বলছে ধীরগতির কার্যক্রমে আর্থিক লোকসানের পাশাপাশি ক্রয়দের হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকগুলো শিপমেন্ট ছিল ক্রিসমাসের উপলক্ষে, সেই অর্ডারগুলো ডিলে হচ্ছে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকগুলো এয়ারে নিচ্ছে। আবার এয়ারের যে ফ্রেড, এই ফ্রেড দিয়ে অনেকে এফোর্ড করতে পারতেছেন, আলটিমেটলি আসলে গার্মেন্টস মালিকরা সাফার করতেছে। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে কার্গো শাখার আগুনে যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় বর্তমান কার্যক্রম চলছে সনাতনী পদ্ধতিতে। পুরা কাজটাই করতে হচ্ছে ম্যানুয়ালি,
ম্যানুয়ালি করতে হচ্ছে বলেই সেখানে এখন এই লোকবল যে অনেক কম সেটার জন্য এক দুটো হলো, যেমন আগে এক্সপ্রেস কুরিয়ার এবং সিএনএফ এজেন্টের লোকজন ওনারা ভিতরে যেয়ে তারাও কিন্তু মানে এই যে মালামাল খোঁজা এবং কোন এরিয়াতে মালটা আছে সেটাকে ট্রলিতে লোডিং করা, প্যালেটিং করা, প্যালেট ভাঙা ইত্যাদি করা, এই কাজগুলো কিন্তু ওরাও কিন্তু সক্রিয়ভাবে করতো এই কাজগুলো, কিন্তু এই কাজগুলো কিন্তু এখন তারা করতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন নির্দিষ্ট সময় পণ্য গ্রহণ এবং রপ্তানি করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে। কার্গো শাখায় আগুন লাগার পর এর কার্যক্রম অনেকটাই যেন গতিহীন এবং চলছে ধীর গতিতে। ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদার সাথে তাল মিলিয়ে কার্গো সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করা না গেলে এর ক্ষতি হবে আগুন লাগার চেয়েও বেশি এবং প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী। জাহিদুল ইসলাম, ৭১, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ আশপাশের প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। এটিও জনবল সংকট সহ অস্বাস্থ্যকর পরিবেশ আর অব্যবস্থাপনায় ভরা। ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এলাকাবাসীর দাবি, ঠাকুরগাঁওয়ে দ্রুত একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপন করা। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে তিল ঠাঁই নেই। একটু চিকিৎসা সেবা পেতে তাদের এই ছুটে আসা। ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হয় ৬ থেকে ৭০০ রোগী। এ অবস্থায় হাসপাতালের করিডোর, বাথরুম, এমনকি রোগী ওয়ার্ড সবখানেই এমন অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশ যে সুস্থ মানুষও সেখানে অসুস্থ হয়ে পড়ছে বলে জানায় রোগী ও স্বজনরা। এখানে যে হাসপাতালের যে ব্যবস্থাপনা, এখানে ব্যবস্থাপনা কেউ আছে বলে মনে হয় না। ওয়াশরুম গুলার অবস্থা খুবই খারাপ, বেসিং টেসিং এগুলা দিয়ে যায় যে একটা মানুষ হাত দিয়ে যে খাবো আমরা, সেরকম কোনো পরিস্থিতি নাই। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ময়লা মনে হচ্ছে এটা ডাস্টবিন, কাউকে ডাকলে পাওয়া যাচ্ছে না। তারা আরও জানান, ঔষধ ও টেস্টের জন্য ছুটতে হয় হাসপাতালের বাইরে। অনেকেরই সেই সামর্থ্য থাকে না। যতগুলো টেস্ট আছে সবগুলোই যদি এখানে হয় সবচেয়ে ভালো হয়। সবচেয়ে বেশি দরকার আমাদের আইসিইউ না থাকার কারণে আমাদের রংপুরে রেফার করে দেওয়া হচ্ছে। আমাদের হাসপাতাল থেকে দেওয়ার কথা সে সকল ওষুধ আমাদেরকে বাইরে থেকেও কিনতে হচ্ছে। লোকবল সংকটের কারণে সময় মতো চিকিৎসা দিতে পারছেন না ডাক্তার ও নার্সরা। পর্যাপ্ত ডাক্তার বা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আসলে এখানে নেই। অল্প একটু সমস্যা হলেই সাধারণত দিনাজপুর, রংপুর অথবা ঢাকায় রেফার করে দেওয়া হচ্ছে। অনেক রোগী কিন্তু রাস্তায় মারা যাচ্ছে। আইসিইউ, ডায়ালাইসিস ইউনিট এবং পিসিআর ল্যাবের জন্য নির্ধারিত ভবন থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল না থাকায় দীর্ঘদিন ধরে সেগুলো চালু হয়নি বলে জানান হাসপাতালের কর্মকর্তারা। রোগীর চাপ বেশি হতে আমাদের রোগীদের সার্ভিসে কিছুটা সংকট সবসময় থাকে, যেমন বেডের সংকট, এর পাশাপাশি আমাদের অন্যান্য সার্ভিসগত সংকট, যেরকম হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ওষুধপত্র, এগুলো কিছু সংকট থাকেই। আমরা এই সংকটের মধ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক আমার কাজকর্ম করি। ভোগান্তি কমাতে দ্রুত একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।